ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে পক্ষ দলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই। তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন 9টি বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে, আমার বাংলাদেশের 3টিও থাকে না। আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না। তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না। আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না, ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না। যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না, আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে তাদের 3 বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী 1971 থেকে আজকে 2022 সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে? বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, 2020 সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেটা 2035 সালে গিয়ে হবে বিশ্বের 25তম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের উন্নতি হচ্ছে, হবে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারত বর্তমানে বিশ্বের 7ম বড় অর্থনীতির দেশ, 2035 সালে গিয়ে ভারত হবে বিশ্বের 3য় বড় অর্থনীতির দেশ। ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না, পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না। আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো, আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত, সেটিকে আমাদের টপকে যেতে হবে। কেন আমরা যেতে পারবো না, কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি, কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2021 সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না? বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেওয়া যেত। আমাদের সমস্যাগুলো এই জায়গায়। আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন, পৃথিবীর কোনো মধ্যম আয়ের দেশ, স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র 2% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না, বাংলাদেশে মাত্র 2% দেওয়া হয়। শুনে অবাক হবেন, এই 2%-এর অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন দিতে। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন, সেরা 10টির অন্তত 9টিই পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও, কিন্তু বাংলাদেশের একটিও পাননি, আগামী 10 বছরেও পাবেন না। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে, কৃষি খাতের কথা বলছেন। বাংলাদেশের কৃষি খাতের জন্যই আমাদেরকে আরো ভুগতে হবে। বাংলাদেশের কৃষি খাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন, কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না। কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়, এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবশ্যই সফল একটি রাষ্ট্র, তবে সফলতম হতে পারবে না। এর জন্য বাংলাদেশের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাদের যুক্তি খণ্ডনে তারা আজকে একটি অবাক করার মতো কথা বলেছেন, যেটা শুনে আমরা রীতিমতো খেয়ে গিয়েছিলাম। যে আমরা 3 জন বক্তা 6 থেকে 7টি ক্ষেত্র দেখিয়েছি, এই ক্ষেত্রগুলোর উপরে সামগ্রিকভাবে একটি দেশের উন্নতি নির্ভর করে। কোনোদিন একটি ক্ষেত্র দিয়ে একটি দেশের উন্নতি আমরা ডিফাইন করতে পারি না। আমরা ক্ষেত্রগুলো দেখিয়েছি ব্যবসা, রাজনীতি, শিক্ষা, শিল্প, সব কিছুর আপনার একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন। আপনি কখনো একটা ক্ষেত্র দিয়ে একটা দেশকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কখনো সফলতম হতে পারবেন না। তাই আপনার সবগুলোর সামগ্রিক একটি উন্নয়ন প্রয়োজন। কেন আজকে আগামী 100 বছরে কিংবা 80 বছরে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকে, এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে।
রয়েছে, ভারতের ভূ রাজনৈতিক যে অবস্থান সেটি, কিন্তু তারা আজকে একবার এটি গণ্য করছেন না। কারণ দেখুন, আজকে ভারতের একটি রাজ্যেরও আয়তন বাংলাদেশের আয়তনের চেয়ে বেশি। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত রয়েছে। ভারত রীতিমতো একটি পরাশক্তি হয়ে উঠছে। আজকে ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠান, বিশ্বের 200টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের এই আইআইটি প্রতিষ্ঠানই রয়েছে 3 থেকে 4টি। কিন্তু আমার এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যেও থাকতে পারে না। তাহলে সমস্যাটি কোথায়? আমাদের এই শিক্ষাক্ষেত্রে উন্নত করতে হবে। আপনারা যে আর্থসামাজিক উন্নয়নের প্যারামিটারগুলো দেখাচ্ছেন, এগুলো দিয়ে আমি দরিদ্র থেকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ, উন্নত দেশ পর্যন্ত যেতে পারবো না। এই স্টেপগুলো পার করবো। আমি যখন উন্নত দেশে যাব, তখন আমার এই যে দিকগুলো রয়েছে এগুলো আমাকে উন্নত করতে হবে। আমার যে ব্যবসা, এই ব্যবসা তরুণদের জন্য একটি জায়গা সৃষ্টি করতে হবে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে যে পুরো বাংলাদেশের যে হাসপাতালের যে সিস্টেম, স্বাস্থ্য খাত, এটি 8 থেকে 10টি কোম্পানির হাতে, মানুষের হাতে জিম্মি রয়েছে। এটি থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে। এখান থেকে ডিসেন্ট্রালাইজড করতে হবে। ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম। এই অন্যতম হওয়ার যে কারণটি, এই অন্যতম কারণটি হচ্ছে এটি। আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন, আপনি প্যারিস চুক্তির কথা বলছেন। এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল, যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না, বের হয়ে যাবে। আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে। আপনি দেখবেন ওই কার্টাগোনা প্রোটোকল চালু হয়েছিল ঠিকই। যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না, সে বের হয়ে গিয়েছে। তারা সেইটুকুই লক্ষ্য করবে। তাই মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে, সেটি আমরা স্বপ্ন দেখি। কিন্তু 21 শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয়। যখন আমাদের সামনে ভারত রয়েছে, সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখিয়েছি সেগুলোতে কাজ করতে পারি। আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বাংলাদেশ এই মাত্র 22 বছরে 21 শতাব্দীর এই পর্যায়ে এগিয়ে এসছে। আরও 78 বছর আমাদের হাতে আছে। এই 78 বছরে সফলতম হওয়ার ক্ষেত্রে আর কি প্রতিবন্ধকতা থাকতে পারে? 22 বছরে যদি এই অর্জন হয়, তাহলে 78তমতে এই অর্জন বাংলাদেশ করতে পারে কি পারে না? সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, ভুটানের অনেক দিক থেকে অবস্থান নেই, কিন্তু সুখী দেশের তালিকায় ভুটান বিশ্বের একটি অন্যতম দেশ। তাহলে এই সুখের বিবেচনায়, সময়ের বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ কি এগিয়ে নয় কি? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনার প্রশ্নটির জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন, আমরা সেই 1990-92 পর থেকেই দেখেছি, এরকম একাধিকবার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র 3 মাসের জন্য এসেছে 90-এর দশকে। তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য। আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে, তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল। দেখুন, আজকে যখন আমার তাজরিন ফ্যাশনে আগুন ধরে যায়, তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয়। আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কায় থাকে। সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যখন সফলতম হতে যাব, তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে। পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে 4% জিডিপির কম ব্যয় করে না। আমাদের এটা 2% থেকে 4% নিয়ে যেতে হবে। আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ, মাথাপিছু আয়ের যে বিষয়টি, দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, তাদের জনপ্রতি এটি 100%-এর উপরে, জাপানের 200%। তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না। এটি নির্ভর করে জিডিপি টু ট্যাক্স রেশিওর উপরে, যেখানে ভারতের ট্যাক্স রেশিওটি হচ্ছে 14%, বাংলাদেশের হচ্ছে 7%। তারা চাইলে ওই 130 কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে। এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী।
আপনারা জানেন 3 জন বিচারকের দেয়া রায় থেকে আমরা ফলাফল নির্ধারণ করি এবং সর্বোচ্চ দুটো ব্যালট যদি কারো পক্ষে যায় আমরা তাকে বিজয়ী হিসেবে গণ্য করি। প্রথম ব্যালট পেপারটি আমার হাতে আছে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম প্রথম ব্যালট পেপার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। এবার আমরা দ্বিতীয় ব্যালট পেপারটি হাতে নিলাম। এটাকে আমরা বলতে পারি ফলাফল নির্ধারণী ব্যালট পেপার। সম্মানিত বিচারকদের রায় বলছে দ্বিতীয় ব্যালট পেপারে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। নিয়ম অনুযায়ী 3টি ব্যালট পেপার থেকে দুটো ব্যালট পেপারই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যে দল স্বাধীনতা সংগ্রাম তাদের পক্ষে গেছে। অনুষ্ঠানের নিয়মানুবর্তিতায় আমি এবার তৃতীয় ব্যালট পেপারটি খুলে আপনাদের জানাচ্ছি ফলাফলটা কি। তৃতীয় ফল অনুযায়ী আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। অভিনন্দন আজকের বিজয়ী দলকে। অর্থাৎ 3টি ব্যালট পেপারই আজকে আমাদের বিজয়ী দলের পক্ষে গেছে। এবার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি এবং খুঁজে নিব আমাদের কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ বিতার্কিককে। একই নিয়মে আমি খুঁজে বের করব প্রথম ব্যালট পেপার, অর্থাৎ আমাদের বিচারক মণ্ডলীর রায় কি বলছে। প্রথম ব্যালট পেপার বলছে আজকের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। এবার দ্বিতীয় ব্যালট পেপারটি আমার হাতে। সম্মানিত বিচারক মণ্ডলীর প্রদত্ত রায় অনুযায়ী দ্বিতীয় ব্যালট পেপার বলছে আমাদের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। অর্থাৎ দুটো ব্যালট পেপারই রায় দিয়েছে আজকের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। তবে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য আমি তৃতীয় ব্যালট পেপারটিও পড়ে আপনাদের জানাচ্ছি ফলাফল কি। তৃতীয় ব্যালট পেপার বলছে আজকের বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। বিতর্ক ততক্ষণ সুন্দর যতক্ষণ সেটা তথ্য সমৃদ্ধ এবং যৌক্তিকতায় সীমিত থাকে। আমরা বিতর্ক করব আমাদের উন্নয়নের জন্য, আমরা বিতর্ক করব আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য।